আমরা যাব তার আগে আমরা একটু ইউরোপ নিয়ে কথা বলি। ইউরোপ যে মহাদেশটি রয়েছে এটি কিন্তু অনেক বড় একটা মহাদেশ না, এটা সেকেন্ড স্মলেস্ট মহাদেশ। সবগুলি মহাদেশের মধ্যে এটি সেকেন্ড স্মলেস্ট, এর থেকে ছোট শুধুমাত্র একটি মহাদেশই রয়েছে। কিন্তু এখানটাতে দেশ রয়েছে কিন্তু 46টি, ছোট ছোট অনেকগুলো দেশের সমাগম রয়েছে এই একটি মহাদেশের মধ্যে। এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে ইউরোপ সমগ্র বিশ্বের মধ্যে কিন্তু অনেক বেশি প্রসিদ্ধ। আমরা মাত্র 400 বন্ধুর মাত্রাটি ক্রস করলাম এই ক্লাসটিতে। সবাইকে আমন্ত্রণ আমাদের ক্লাসে, আড্ডা দিতে কিন্তু ভুলবে না। আজকে অনেক প্রশ্নোত্তর হবে এবং কিছুক্ষণের মধ্যেই হবে একটি বাংলা সিনেমার গল্প, কারণ ইউরোপে এই মুহূর্তে একটি রীতিমতো বাংলা সিনেমা চলছে। আমি তোমাদেরকে গল্পটি ভেঙে বলবো। এখানটাতে সংসারের একটি বড় ভাই রয়েছে যে অত্যন্ত কর্মঠ, একটি মেজো ভাই রয়েছে যে একটু অলস, এবং অনেকগুলো ছোট ভাই রয়েছে যারা অনেক বেশি ঋণগ্রস্ত। আসছে সেই গল্পটিতে। ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু হিস্ট্রিটা দেখে আসি। তোমাদের যেহেতু অনেকেরই হিস্ট্রি জানা দরকার, কারণ আমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে। ইউরোপিয়ান ইউনিয়নের যাত্রা আসলে যেই মূল সূচনা, মানে একদম কল্পনা যেখান থেকে ইউরোপিয়ানের চিন্তাটি শুরু হয়, তা কিন্তু অনেক আগে থেকে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক সূচনাটিকে ধরা হতে পারে 1993 থেকে। 1993 সালে 1 নভেম্বর ইউরোপিয়ান ইউনিয়নের সূচনা হয়। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, কোন চুক্তির হাত ধরে ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল? একটি চুক্তি রয়েছে, যে চুক্তিটির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সূচনা হয়। তোমাদেরকে সেই চুক্তিটির নাম লিখতে অনুরোধ করছি। মাসুদ আহমেদ বলছে ভালো লাগছে অনেক, ধন্যবাদ 10 মিনিট স্কুল। ধন্যবাদ মাসুদ আহমেদ তোমাকে আমাদের সঙ্গে জয়েন করবার জন্য। অবশ্যই ক্লাসটি শেয়ার করবে, এবং যারা যারা নতুন এসেছো ক্লাসটিতে, আগের বন্ধুরা কিন্তু ইতোমধ্যে শেয়ার করে ফেলেছে, এবার তোমাদের পালা। যারা এখনো শেয়ার করোনি, শেয়ার করো এবং আমাদেরকে জানাও যে তুমি শেয়ার করেছো। ততক্ষণে যারা শেয়ার করে ফেলেছো তারা উত্তর দিবে। সেটা হচ্ছে এই 1993 সালে কোন চুক্তির ভিত্তিতে এই ঘটনাটি ঘটে? সাকিব রুদ্র বলছে রোম চুক্তি। একটু ভুল হয়ে যাচ্ছে সাকিব, আরেকটু চিন্তা করো। আরেকটি চুক্তির সাথে কিন্তু এটি জড়িত। একটা জিনিস তোমাকে বলি, রোম চুক্তি কিন্তু আরো অনেক আগের গল্প। যে চূড়ান্ত ঘোষণাটি, হ্যাঁ, চূড়ান্ত ভাবে যে ইউরোপিয়ান ইউনিয়নের পথ চলা শুরু হয়, সেটি কিন্তু রোম চুক্তির মাধ্যমে না। আরেকজন হচ্ছে ভার্সাই ট্রিটি। না, ভার্সাই ট্রিটি না। আমি কিন্তু এখনো প্রশ্নটির উত্তর পাচ্ছি না। সবাই বলছেন রোম চুক্তি। আচ্ছা, এখানটাতে একটু সন্দেহ রয়েছে, আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই। ইউরোপিয়ান ইউনিয়নের আগেও কিন্তু ইউরোপকে একীভূত করবার একটি চেষ্টা ছিল। সেই চেষ্টাটি হাত ধরে কিন্তু ইউরোপিয়ান স্টিল কমিশন হয়েছিল ইএসসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিশন হয়েছিল ইইসি। এই একীভূতকরণের পিছনে ছিল রোম চুক্তি। তো ইউরোপিয়ান ইউনিয়নের সূচনা হয়েছিল কিন্তু ম্যাচ স্ট্রিট চুক্তির হাত ধরে। ম্যাচ স্ট্রিট চুক্তি, এই ম্যাচ স্ট্রিট চুক্তির হাত ধরে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক সূচনা হয় এই 1993 সালের 1 নভেম্বর। এইখান থেকে কিন্তু আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যে আনুষ্ঠানিক পথ চলা সেটিকে আমরা ডিনোট করতে পারি। মুনাওয়ার হোসেন সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। রাসেল আহমেদের উত্তর সঠিক। আলামিন আহমেদ আমাকে একটু দারুণ কমপ্লিমেন্ট দিয়েছে, ভাই আজকে আপনাকে চিরসবুজ মনে হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে লাইভ ক্লাসে থাকলে অলওয়েজ অনেক বেশি রিফ্রেশ ফিল করি। আচ্ছা, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের গল্প হচ্ছেই, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের একটু হিসাব কিতাবটা বুঝে নেই। তোমরা একটু খেয়াল করবে, ইউরোপ 46টা দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন কয়টা দেশ তোমরা বলতে পারবে? 28টা দেশ। এরপরে আরেকটি শ্রেণীবিভাগ রয়েছে, তা হচ্ছে ইউরোজোন। এর দেশ সংখ্যা কয়টি? ইউরোজোন কাকে বলে তা আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাখ্যা করব, কিন্তু তোমাকে বলতে হবে এখন যে ইউরোজোনের দেশ কয়টি। আচ্ছা, ইউরোজোনের দেশ, রাইট। মাসুম পারভেজ বলছে গোটা দিনাজপুরে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। গোটা দিনাজপুরকে তুমি আমাদের 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে নিয়ে এসছো, থ্যাংক ইউ সো মাচ পারভেজ। মুনাওয়ার হোসেনের উত্তর সঠিক, ভেরি গুড। ইউরোজোনের দেশ হচ্ছে 19টি।
এইবার আমি আস্তে আস্তে একটু ভেঙে বলি যে প্রত্যেকটা দেশ মানে কি, 46টা দেশ কেন, 28টা দেশ কেন, 19টা দেশ কেন। ইউরোপের টোটাল দেশ হচ্ছে 46টা। এদেরকে নিয়ে একটি ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়েছে, এর মধ্যে থেকে 28টি দেশকে নিয়ে। এই 28টি দেশের মধ্যে এরা বিশেষ বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে, ইউরোপিয়ান ইউনিয়ন কিছু সুবিধা পেয়ে থাকে, যেমন ফ্রি ট্রেড। ফ্রি ট্রেড মানে কি? ধরো আমি যদি এখন ভারতে কিছু পণ্য রপ্তানি করতে যাই বা ভারত থেকে আমদানি করতে যাই, তাহলে কিন্তু আমাকে ট্যারিফ দিতে হয়, আলাদা করে কর দিতে হয়। এই ইউরোপিয়ান ইউনিয়নের 28টা দেশের মধ্যে এমন চুক্তি রয়েছে যে আমরা পরস্পরকে কর দিতে বাধ্য করব না, পরস্পরকে কর দেওয়ার প্রয়োজন হবে না। দারুণ একটা ফ্যাসিলিটি কিন্তু, এতে কিন্তু আপনার বিজনেস অনেক বুম করবে। সেকেন্ড যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার ভিসা লাগে না। চিন্তা করেন যদি আমার আর তোমার এই মুহূর্তে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চায়না যদি ভিসা না রাখতো, আমরা কিন্তু অনেক খুশি হতাম না। ইউরোপের এই 28টি দেশের মধ্যে পরস্পরের মধ্যে ভিসা লাগবার কথা না, কিন্তু কথা হচ্ছে সম্প্রতি যে ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, এখানটাতে অনেকেই বর্ডার পেট্রোলিং অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, ইমিগ্রেশন পেট্রোলিংও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তাই ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরেও ভিসা আরোপ করবার একটি চিন্তা ভাবনা কিন্তু ইতোমধ্যে চলছে। এছাড়া আরেকটা সুন্দর ব্যবস্থা রয়েছে, তা হচ্ছে লেবার। অর্থাৎ আপনি ধরো তুমি ইতালিতে থাকো, ইতালির অধিবাসী, তুমি চাও ফ্রান্সে গিয়ে চাকরি করতে, তুমি সেখানটাতে কোনো বাধা বিপত্তি ছাড়া ফ্রান্সে গিয়ে চাকরি করতে পারবে। দারুণ একটি সিস্টেম কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। একটা মজার জিনিস খেয়াল করো যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে যখন ফ্রান্স, ইতালি, জার্মানি সবাই পরস্পরের সাথে যুদ্ধ করছিল, সবার মধ্যে একটা মহা গ্যাঞ্জাম, ইউরোপ কিন্তু প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই ইউরোপিয়ান ইউনিয়ন বা এই ইউরোপের একীভূত হওয়ার কারণেই কিন্তু ইউরোপ আবার শক্ত হয়েছে, আবার মজবুত হয়েছে। এরা পরস্পরকে কোঅপারেট করার মাধ্যমে কিন্তু, যারা চিন্তা করো আগে সাপে নেউলে সম্পর্ক ছিল, জার্মানি এবং ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন পরস্পরের চূড়ান্ত শত্রু ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কিন্তু চিন্তা করো পরবর্তীতে তারাই আবার বন্ধু হয়ে গিয়ে এক ঘরে সংসার করতে শুরু করলো। কিন্তু এখান থেকে আমাদের বাংলা সিনেমাটা শুরু। এই সংসারের সুখ কিন্তু বেশি দিন টেকে নাই। এই সংসারের সুখটা কোথায় গেল সেই জিনিসটা আমরা এখন ডিসকভার করব। আমাদের সাথে 500 বন্ধু এসে উপস্থিত হয়েছে এই লাইভ ক্লাসটিতে। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। যেহেতু 500 বন্ধু আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, তাই আমি এখন তোমাদেরকে সেই বাংলা সিনেমার গল্পটা বলে শোনাচ্ছি। আমাদের এই সিনেমাটার নাম হচ্ছে ইউরোপিয়ান ডেট ক্রাইসিস। সিনেমাটার নাম কি? ইউরোপিয়ান ডেট ক্রাইসিস। আচ্ছা, ডেট মানে হচ্ছে ঋণ, বা তুমি যখন কোনো টাকা ধার করো। এইবার আমাদের সিনেমার কিছু চরিত্রের সাথে তুমি পরিচিত হও। আমাদের সিনেমাতে একজন বড় ভাই আছেন, একজন মহা বড় ভাই আছেন। বড় ভাইয়ের নাম কি? ব্রিটেন। উনি পরিবারের খুবই সম্মানিত ভদ্রলোক, ওনাকে সবাই মেনে গুনে চলেন। এরপর আর এক মেজো ভাই আছেন, যিনি কিছুটা সুযোগ সন্ধানী, কিন্তু তারও অনেক টাকা পয়সা আছে, তিনিও ভালো টাকা পয়সা রোজগার করেন। তার নাম হচ্ছে জার্মানি। এরপরে আরো কিছু ছোট ভাই রয়েছেন, যাদের আবার আয় ইনকাম একটু কম, যারা একটু দুর্বল। তারা কারা? তারা হচ্ছে মনে করেন ইতালি। তারা কিন্তু এককালে বড়লোক ছিলেন ভাই, হ্যাঁ, তারা কিন্তু সারা জীবন গরিব না। ওই যে বাংলা সিনেমাতে যেটা হয়, প্রথমে সিএনজি চালায় এবং তারপর আস্তে আস্তে গার্মেন্টসের মালিক হয়ে যায়, ওনাদের একটু উল্টা হয়েছে। ওনারা এককালে অনেক বড়লোক ছিলেন, রিসেন্টলি তারা গরিব হয়ে গিয়েছে। গ্রিস, হ্যাঁ, তারপরে স্পেন, হ্যাঁ, তারপরে পর্তুগাল। এরা হচ্ছে ছোট ভাই। এখন তোমাদেরকে আরেকটা মজার কথা বলি। এই দুই বড় ভাই, এদের চাকরি বাকরি ভালো, এদের অর্থনীতির অবস্থা খুব ভালো, এরা খুবই অ্যাফ্লুয়েন্ট, খুবই সচ্ছল জীবনযাপন করেন। এই লোকেরা একদিকে তাদের কামাই রুজি ভালো না, আবার অন্যদিকে তারা উল্টাপাল্টা খরচ করতে পছন্দ করেন। মনে করেন যে তারা বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র কিনেন, বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করে ফেলেন, এবং 2 দিন পর পর যখন তাদের পকেটের টাকা ফুরিয়ে যায়, তারা কি করেন? তারা লোন নেন, তারা ডেট করেন। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাই, ইতালি যদি বারে বারে লোন নেয়, কার কাছ থেকেই বা নেয়, বা ওকে লোন দেয় কেন? উত্তরটা ঠিক সেখানটাতে। এইখানটাতে আরো দুটো চরিত্র আছে। একটা হচ্ছে
ইসিবি বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, আরেকটা আছে আমাদের ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক। এই ভদ্রলোকরা ইনাদেরকে বারে বারে লোন দেন, তার কারণ হচ্ছে এই দুই বড় ভাই। এই দুই বড় ভাই, চিন্তা করো, আমাদের সাথে 700 বন্ধু এসে উপস্থিত হয়েছেন। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাসেস দ্যাট উই হ্যাভ এভার টেকেন। থ্যাংক ইউ ফর বিং ইন মাই ক্লাস। যাও সিনেমার গল্পটা শেষ করি, গল্পটা কিন্তু মজা। আচ্ছা, এরা একে লোন কেন দেয়? লোন দেয় কারণ জানে যে ওনারা যেই ফ্যামিলি থেকে এসছেন সেই ফ্যামিলিতে ব্রিটেন নামক এক বড় ভাই আছে, জার্মানি নামক একটা বড় ভাই আছে। যদি কখনো টাকা পয়সা তারা ফেরত দিতে না পারে, তাহলে তারা বিশ্বাস করে যে জার্মানি এবং ব্রিটেন তাদের এই টাকা শোধ করবেন। তাদের মধ্যে এরকম একটি আস্থা কাজ করে। এই আস্থা থেকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এরা প্রত্যেকেই কিন্তু টাকা ধার দিতে থাকে। আমি কিছুক্ষণ আগে বাজে খরচের কথা বলছিলাম না, বাজে খরচটা একটু ভেঙে বলি কান্ট্রির কনটেক্সটে। এই ইতালি, গ্রিস, স্পেন এই সকল দেশে সম্প্রতি সময় দেখা গিয়েছে যে পেনশন এক্সপেন্ডিচার, নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, যে সকল এক্সপেন্ডিচার থেকে আপনার আয় বৃদ্ধি পায় না, সেই সকল এক্সপেন্ডিচার এই সকল দেশে বেশি হয়। এদের কারণেই কিন্তু জার্মানি আর ব্রিটেন, আমরা চলেন এদের দুজনকে একটা চরিত্র দিই। ধরেন ব্রিটেন হচ্ছে আমাদের মান্না সাহেব, মরহুম মান্না যিনি আছেন, আর এই জার্মানিতে ধরেন আমরা ওকে দিতে পারি শাকিব খান। হ্যাঁ, এই দুজন মিলে এই সংসারটা চালান। এখন ডেট ক্রাইসিস হলে যেটা হচ্ছে, এই দেশের মানুষরা এই সকল দেশে কিন্তু চাকরি করে, আবার এই দেশের মানুষরা এই সকল দেশে চাকরি করে। সমস্যা যেটা হলো যে এদের ঘরে যখন অভাব দেখা দিল, তখন এরা এদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল। তারা কথায় কথায় এদের কাছে টাকা চায়, তারা কথায় কথায় এই সকল দেশে গিয়ে চাকরি করতে চায়। এই সকল সমস্যা থেকেই ব্রিটেন এবং জার্মানি অতিষ্ঠ হয়ে গেল, এবং সেই অবস্থায় বাড়ির সবচেয়ে বড় ভাই ব্রিটেন বলল, এই সংসার আর করব না, আমি এই বাড়ি ছেড়ে আজই বের হয়ে যাব। এবং সেখান থেকে আমাদের জন্ম হলো ব্রেক্সিটের। এখান থেকেই ব্রিটেন হঠাৎ একদিন বললো, এই সংসারে আমি থাকবো না, আমি আমার বউ বাচ্চা নিয়ে আলাদা বাসা নিব রামপুরায়। সে বউ বাচ্চা নিয়ে আলাদা একটা বাসা নিল রামপুরায়, এবং ব্রেক্সিট হয়ে গেল। ব্রেক্সিট কথাটির মানে হচ্ছে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গিয়েছে, এবং এই বের হয়ে যাওয়ার মাধ্যমেই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অস্তিত্ব শঙ্কার মুখে পড়েছে। এই পুরো ঘটনাটিকে বলা হয় ইউরোপিয়ান ডেট ক্রাইসিস। যখন এই সকল দেশগুলো ঋণ ফেরত দিতে না পেরে এই সব ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এই ধরনের দেশের শরণাপন্ন হয়েছে, তখন এইটা নিয়ে একটা ডেট ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আরেকটা জিনিস তোমার জন্য বোঝা খুবই দরকার, ইউরোপের অর্থনীতি কিন্তু পরস্পরের সাথে খুব বেশি কানেক্টেড। ধরো তুমি একজন আয়ারল্যান্ডের ভদ্রলোক, তুমি চাকরি করো স্পেনে। স্পেনের অর্থনীতিতে যদি ধস নামে, তাহলে কিন্তু তোমার বেতনও কাটা যাবে, তোমার চাকরিও চলে যাবে। তোমার চাকরি যদি চলে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে আয়ারল্যান্ডের অর্থনীতিতেও এটি একটি ভূমিকা থাকবে। যেহেতু সবাই সবার সাথে ব্যবসা করে, সবাই সব দেশে গিয়ে চাকরি করে, এই কারণটিতেই কিন্তু দেখা গিয়েছে যে এই লোকগুলির মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি অনেক বেশি। সুতরাং দেখতে পাচ্ছ যে ইউরোপিয়ান ডেট ক্রাইসিসের মধ্যে কমপ্লেক্স আইডিয়াকে কিন্তু আমরা একটি বাংলা সিনেমার গল্প দিয়ে কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। আয়মান সাদিক আমার জন্য ভালোবাসা পাঠিয়েছে, ও বলছে উই লাভ ইউ শুভ, আই লাভ ইউ টু আয়মান, এন্ড আই লাভ ইউ অল অফ হু আর প্রেজেন্ট ইন দিস ক্লাস। আচ্ছা, চলো এইবার আমরা যেহেতু ইউরোপিয়ান ডেট ক্রাইসিসটা আমরা একটু একটু বুঝতে পারলাম, তোমাদেরকে এর সাথে আরো কিছু সাবসিডিয়ারি প্রবলেমের কথা একটু বুঝিয়ে বলবার চেষ্টা করি। একটা সাবসিডিয়ারি প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের রেফিউজি ক্রাইসিস। তোমরা এটাও কিন্তু শুনেছো। মধ্যে ইউরোপে একটি বড় ধরনের সমস্যা দেখা গিয়েছে, তা হচ্ছে রেফিউজি ক্রাইসিস। সিরিয়া থেকে যে সিভিল ওয়ারটা হচ্ছিল, এই সিরিয়ান সিভিল ওয়ারটা থেকে কিন্তু অনেক অনেক শরণার্থী এই ইউরোপের এই দেশগুলোতে ভিড় করে। এইবার মজাটা হচ্ছে, এই দেশগুলোতে কিন্তু ইতোমধ্যেই অভাব অনটন চলছে, তাই এই দেশগুলো অনেকেই তাদের বর্ডার বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দেওয়ার ফলে সমগ্র বিশ্ব জুড়ে, সমগ্র ইউরোপ জুড়ে একটি ডেট ক্রাইসিস ধরা পড়ে। আমরা আরো বড় বড় কিছু বিষয় নিয়ে আলাপ করব, তার আগে চলো তোমাদের সাথে একটু প্রশ্ন উত্তর পর্ব করে আসি, একটু কুইজ খেলি, একটু ডিফারেন্ট বিষয়, সেই ডিফারেন্ট বিষয়টাতে যাব এবং আবারও আমাদের অন্য গল্পগুলোতে ফেরত আসবো। তোমাদের কাছে আমার একটি অঞ্চল ভিত্তিক প্রশ্ন রয়েছে।
ইউরোপের মধ্যে কিছু বিশেষ বিশেষ রাজনৈতিক অঞ্চল রয়েছে, বিশেষ বিশেষ কিছু রাজনৈতিক অঞ্চল রয়েছে। এর মধ্যে একটি অঞ্চলকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়া। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কয়টা এবং সেই কান্ট্রিগুলোর নাম কি? তোমরা সবাই আমাকে কমেন্টে উত্তর করে জানাও যে স্ক্যান্ডিনেভিয়ার রাষ্ট্র কয়টা এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কয়টি। আমি সবাইকে এই প্রশ্নটির উত্তরের জন্য অপেক্ষা করছি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কয়টি রয়েছে সেটা তুমি আমাকে লিখে দেখাবে। তোমাদের সময় শুরু এখন। অনেকে সঠিক উত্তর দিতে শুরু করেছে, কেউ কেউ লিখছে 5টা। আমি কিন্তু নামগুলি জানতে চাই। আমাদের সিনেমায় আরো একটি ক্লাইম্যাক্স। সো স্ক্যান্ডিনেভিয়ান 5টা কান্ট্রির নাম মনে রাখার খুব সহজ একটা উপায় আছে, ফাইন্ড স্বামীর। সো মেনলি তোমাদের স্বামীর ভাইকে খুঁজে বের করতে হবে, কারণ তাকে তো স্ক্যান্ডিনেভিয়াতে পাওয়া যাওয়ার কথা না। সো এই যে ফাইন্ড স্বামীর, তো এই এফ দিয়ে হচ্ছে ফিনল্যান্ড, আই দিয়ে কি হইতে পারে তোমরা একটু কমেন্ট করো, নামটা অনেকের খুব পছন্দের একটা দেশ, আইসল্যান্ড। এন দিয়ে আমরা বলি সেটা হচ্ছে নরওয়ে। ডি দিয়ে হয় হচ্ছে ডেনমার্ক। আর এই যে তোমাদের স্বামীর ভাইয়ের যে এস আছে, এই এস দিয়ে হচ্ছে স্বামীর ভাইয়ের ফেভারিট ফুটবলার জলাতান ইব্রাহিমোভিচের দেশ সুইডেন। সো খুব সহজে তুমি যদি মনে রাখো স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রি কয়টা? 5টা। ফাইন্ড স্বামীর, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন। খুব ইজিলি স্বামীর ভাইয়াকে খুঁজে পাইতে পারলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি 5টার নাম মনে রাখতে পারবে। আমাদের ক্লাসের আরো একটা ক্লাইম্যাক্স। আমাদের ক্লাসে আজকে রীতিমতো একটা বাংলা সিনেমা হচ্ছে। এতক্ষণ হিরো ক্লাস নিচ্ছিল, হঠাৎ করে ভিলেন এসে হিরোর পুরো সিনটা খেয়ে দিল। যাই হোক, এখন আমরা একটা ছোট্ট খেলা খেলবো। সেই খেলাটা হচ্ছে আমরা একটা একটা করে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর তোমরা দেবার চেষ্টা করবে, তার সাথে সাথে স্বামীর ভাইও দেওয়ার চেষ্টা করবে। ইটস স্বামীর ভাই ভার্সেস ইউ। দেখি তোমার কে জিতে আজকের এই ইউরোপ কুইজে, তোমরা জিতো না স্বামীর ভাই জিতে। আজকে বলে দিতে পারি যে প্রথম কুইজটিতে হয়তো স্বামীর ভাই স্লাইটলি জিতে গিয়েছে, কিন্তু দেখি তার পরবর্তী প্রশ্নগুলোর উত্তর তোমার কে দিতে পারে। পরবর্তী প্রশ্ন, আমরা কিছুক্ষণ কুইজ খেলি, তারপর আবার আমরা আমাদের মূল টপিকে ফেরত যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় বই মেলাটি ইউরোপে অনুষ্ঠিত হয়। তোমাদের প্রশ্ন হচ্ছে কোন শহরে? স্বামীর, আমি দেশ পারবো, শহর পারবো না। আচ্ছা, স্বামীর ভাই আমাদেরকে দেশ বলে দিতে পারবে কিন্তু শহর বলে দিতে পারবে না। স্বামীর ভাই আপনি দেশের নামটাই লিখেন। তোমাদের সবার কাছে প্রশ্ন, কোন শহরে ইউরোপে সবচেয়ে বড় বই মেলাটি অনুষ্ঠিত হয়? আয়মান জানিয়েছে, ও ওয়াও, হ্যালো দেয়ার স্বামীর। আয়মানকে আমরা বরিশাল পাঠাই যে এখন মজা করতেছি। আয়মান হাই। হাই, বরিশালে কেমন লাগতেছে? হ্যাভ আ গুড টাইম ইন বরিশাল। হ্যাপি বার্থডে স্বামীর ভাইয়া। আজকে স্বামীর ভাইয়ের বার্থডে না। আই লাইক দ্যাট, কাম অন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্লিজ। ইউ আর মোস্ট ওয়েলকাম টু সেন্ড আস কেক এন্ড ফ্লাওয়ার্স এন্ড হোয়াট এভার ইউ লাইক। আমরা কেক খেতে অনেক পছন্দ করি। আচ্ছা, তুমি চেষ্টা করো, তুমি দেশের নামটাই লিখো। এই গোলটা মনে হয় আমাদের ছাত্ররাই দিবে। একদম শহরের নামটাই লিখে দিলাম। ও ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, স্পেলিং এর ছোট্ট একটা আর মিসিং হয়েছে, কিন্তু আমার মনে হয় স্বামীর ভাই এটা তোমাদের কারো কাছ থেকে উত্তরটা চুরি করেছে। হ্যাঁ, ফারদিন ইসলাম অনেক আগে বলেছে, নাম প্রকাশন ইচ্ছুক সাফায়েত ইসলাম অনন্য। আমি দেখি না, আমি দেখাদেখি করি না। এই পয়েন্টটা কিন্তু, আচ্ছা এখানটাতে হচ্ছে স্বামীর, আচ্ছা এখানটাতে না, একটু নিচে লিখি কারণ যাতে তোমরা দেখতে পারো। স্বামীর 1 10ms, তোমরা হচ্ছে 10ms। কাম অন, আমি তো 10ms এর পার্ট। 10ms 1, স্বামীর 1, 10ms 1, 1-1 গোলে সমতা। দ্বিতীয় প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? স্বামীর। দুনিয়ার সব সদর দপ্তর তো একটা জায়গায়, তাই না? হইতে পারে, আমি জানি না, লিখো দেখি। স্বামীর আগে উত্তর দিতে পারে না, আমার বন্ধুরা আগে উত্তর দিতে পারে। আমি কিছু কমেন্ট করতে পারি। 800 বন্ধু এই কুইজে অংশগ্রহণ করছে। এই যে এখান থেকে জিহান কিন্তু উত্তর বলে দেওয়ার চেষ্টা করছে না, উত্তর ভুল আসছে। একজন জেনেভা বলছো। আসাদুজ্জামান সোহাগের উত্তর ইতোমধ্যে সঠিক হয়ে গিয়েছে।
ব্রো, আমাদের আমাদের সচিবালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কিন্তু ইউরোপেই না। যাই হোক, আর আমি হলো ফ্র্যাঙ্কলি জেনেভা বলতাম, বাট আই গেস জেনেভা অ্যানসার না, জেনেভা সঠিক উত্তর না। অনেকে সঠিক উত্তর দিচ্ছেন ইতিমধ্যে, আমি সেহেতু তাদের সঠিক উত্তরগুলোর জন্য একটু দেখে নিই। হ্যাঁ, আসাদুজ্জামান সোহাগের উত্তরটি সঠিক। সঠিক উত্তর হচ্ছে ব্রাসেলস। এটা কোন জায়গায়? বেলজিয়ামে, বেলজিয়ামের ব্রাসেলস শহরে। তোমাদেরকে আরেকটা প্রশ্ন করব, সেটি হচ্ছে ইউরোপের একটি শহরে 3টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আদালত রয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইটলস। প্রশ্ন হচ্ছে, একটু সময় দাও ওদেরকে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটি কোন শহর, কোন দেশের কোন শহরে এই 3টি আন্তর্জাতিক আদালত রয়েছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি। আচ্ছা, আগেরটাতে তো আমি হারছি, সো আলটিমেটলি 10 এর পয়েন্ট এখন 2 গোলে এগিয়ে গেল। হ্যাঁ। আসাদুজ্জামান নূরকে আমাকে আসাদুজ্জামান সোহাগ। সোহাগ চাইতো না। দেখি সঠিক উত্তর কে দিতে পারে। হ্যাঁ, সাফায়েত ইসলাম অনন্য, রাকিন, আলামিন রাসেল, সবার উত্তর সঠিক হয়েছে। স্বামীর ভাইয়ের উত্তর ভুল হয়েছে বাই দ্য ওয়ে, ও খুব কনফিডেন্সের সাথে কোপেনহেগেন লিখে দিয়েছে। এর কি সঠিক উত্তর হবে দ্য হেগ। কোপেনহেগেন কি দা হেগ বলে না? না, কোপেনহেগেন সম্পূর্ণ ডিফারেন্ট একটি শহর, অন্য একটি দেশের শহর, ডেনমার্কের শহর কোপেনহেগেন। না, আমি অ্যাকচুয়ালি দা হেগ জানতাম। দা হেগ, আমি সত্যি কথা বলতেছি, শুভ আমাকে একটা নাম্বার আমাকে দাও। না না, তোমাকে কোনো নাম্বার দেওয়া যাবে না। দা হেগ। তোমাদেরকে ছোট্ট একটা জিনিস বলে রাখি, পৃথিবীর খুব বেশি শহরের আগে কিন্তু দা বসে না। এটা একটা এক্সেপশনাল শহর। এই হেগ শহরের আগে দা বসে এবং এখানটাতে গুরুত্বপূর্ণ 3টা আদালত রয়েছে। একটা হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। বাট আইসিসি মানে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না? সেটাও, বাট যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স বা একটু ল এন্ড না, তাহলে আমার কোশ্চেন হচ্ছে, যদি বলে আইসিসি সদর দপ্তর কোথায়, আমি কি লিখবো? তুমি দা হেগ লিখবা, অবশ্যই দা হেগ লিখবা। হ্যাঁ, ক্রিকেট তো। আরেকটা হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। শুভ, আরেকটা হচ্ছে ইটলস। তুমি না প্রশ্নের কমেন্টের উত্তর দাও না। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ ল অফ সি। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার বন্ধুদের প্রশ্নের উত্তরগুলি আরো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিজা চৌধুরী তোমাকে ইন্সপিরেশন দিচ্ছে, বলছে যে ডোন্ট ওয়ারি শামির ভাইয়া, তুমি পারবা। আমরা কি শামির ভাইকে আরো কিছু প্রশ্ন করে হেনস্থা করতে পারি? আমাকে কি পাবলিকলি এক্সিকিউট করার জন্য ডেকে আনছে? না, আই থট মানুষ দাওয়াত দিয়ে আনে মানুষকে সমাদর করার জন্য। আমার কাছে বলা হয়েছে এখানে নাকি গ্রিল চিকেন আনতেছে, আমাকে খাওয়াবে। আমি আসলাম, ভালো আমাকে সমাদর করবে। তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন। আই গেস আমি আবারও হাসি এটাতে। সো 10 শামির 1। তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন। তুরস্কের রাজধানী এবং মুদ্রা কি? ইউরোপের একটি দেশ তুরস্ক। দুটো প্রশ্ন আছে, রাজধানী কি এবং মুদ্রা কি? স্বামীর আবারও নিজেকে এম্বারেস করতে উত্তর লিখতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, স্বামীর একটি উত্তর লেখা শেষ। আর কি পুরস্কার কি? মুদ্রা। এই মুদ্রাটাতে আটকে গেছে। স্বামীর ভাইকে আমরা হাফ পয়েন্ট দিব, সমস্যা নাই। স্বামীরকে আমরা হাফ। আমার তুরস্কের একটা বন্ধু আছে ফেসবুকে। ফারদিন ইসলামের উত্তর সঠিক। জারাপুর উত্তর সঠিক হয়েছে। সাফায়েত ইসলামের অন্য উত্তর সঠিক হয়েছে। উত্তর দেখে দেখে স্বামীর চুরি করে লিখলে এবার মুদ্রার নাম। আশ্চর্য, আমি কই দেখলাম? শুভ, মোবাইল ফোন তোমার কাছে। এইটার জন্য তুমি অর্ধেক নাম্বার পাবা, 10 মিনিট স্কুল পুরো নাম্বার পাবে, কারণ 10 মিনিট স্কুলের উত্তর সঠিক। আর কি গোল কি অর্ধেক হবে এখানটা? হ্যাঁ, এখানটাতে 1.5 আর 3.5 দাও। 1.5 আর 3.5। এখন একটা হ্যাপি আওয়ার বোনাস দিয়ে দুইজনকে একটা এবার একটা দুইজনকে একটা ওয়ান লাস্ট কোশ্চেন করে আমরা আজকের টাইম ব্রেকার। এটা টাইম ব্রেকার কিভাবে? ও তো 1.5 পয়েন্ট আর 3.5 পয়েন্ট। We want to make Shamir bhai win. না, আমরা শামির ভাইকে যেতে চাই না, 10 মিনিট স্কুলে জিতবে। আচ্ছা, আমাদের আজকের কুইজের শেষ প্রশ্ন। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ইউরোপের একটি শহর সম্প্রতি পরিবেশ বিষয়ক সম্মেলনের জন্য অনেক বেশি প্রসিদ্ধ হয়েছে। সেখানটাতে পরিবেশ বিষয়ক সম্মেলন হয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এটি 2015 সালের একটি সম্মেলন। এই সম্মেলনটি ইউরোপের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? আই থিংক এখানে নামটা লেখা আছে, আমি কিছুক্ষণের মধ্যে পারবো, আমি কথা দিচ্ছি। ইউরোপের কোন শহরে পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে? একটি বিশাল বড় সম্মেলন। এটাকে ভাই দাও বিশ্ব ধরিত্রী সম্মেলন বলে না? হ্যাঁ, ভেরি গুড। শামির ভাই কিন্তু অন্তত সম্মেলনটির নামটা আমাদেরকে জানাতে পেরেছে। এটা এককালে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল, আমরা এটা জানি। হ্যাঁ, ইশরাত জাহান সঠিক উত্তর দিয়েছে, লিজা চৌধুরী সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, মাহমুদুর রহমান মুন সঠিক উত্তর। ভেরি গুড, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। শামির ভাই আবার ফন্ট ছোট ছিল, আমার দেখতে দেরি হয়েছে। শুভ, আমি অ্যানসারটা পারি, আমি কথা দিচ্ছি, আমি অ্যানসারটা পারি। তুমি আবারও দেখা দেখি লিখলে।
খুব সম্প্রতি প্যারিসে শেষ হয়ে গেল আমাদের সেই পরিবেশ বিষয়ক ধরিত্রী সম্মেলন। এর আগেও কিন্তু ইউরোপে হয়েছে, আমি একটা কোপেনহেগেন সম্মেলন হয়েছিল। এই ধরিত্রী সম্মেলনে একটা বিশেষ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমেরিকা খুব ইন্টারন্যাশনাল একটা চুক্তি থেকে বের হয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প পরিবেশ বিষয়ক যে আমাদের অনেকগুলো চুক্তি ছিল তাদের মধ্যে থেকে ওয়ান অফ দ্য মেজর চুক্তি ছিল যে ওয়ার্ল্ডের যারা বেশি পাওয়ারফুল কান্ট্রি তারা পরিবেশ বাঁচানোর জন্য একসাথে কাজ করবে, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের মধ্যে একজন ছিল। এই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প টোটালি সম্মেলনটাকে বর্জন করছে, বলতে যাবো না এন্ড ইউনাইটেড স্টেটস পরিবেশ বাঁচানোর জন্য যে আমাদের যুদ্ধ, সেই যুদ্ধ থেকে বের হয়ে আসছে। তো এই ইনফরমেশনটা জেনে থাকো যে কোন চুক্তি থেকে তারা বের হয়ে আসছে শুভ? প্যারিস চুক্তি থেকে। প্যারিস চুক্তি থেকে তারা প্যারিস চুক্তি পরিবেশ বিষয়কে যে প্যারিস চুক্তি ছিল সেখান থেকে তারা বের হয়ে আসছে। দেখতে পাচ্ছ যে আমরা কুইজ খেলার মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন বের আসছে। শুভ, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, পরিবেশ বিষয়ক জাপানে একটা চুক্তি হয়েছে, ওই জাপানের চুক্তিটার নাম কি? এটা যদি 1990 সালে চুক্তি হয়ে থাকে তাহলে চুক্তির নাম কিয়োটো প্রটোকল। তোমাদের শুভ ভাইয়া কারেক্ট অ্যান্সার দিতে পেরেছে। ওই নাম্বারটাও 10 এর যোগ হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত, কারণ শুভ ভাইয়া বিসিএস এর জন্য পড়াশোনা করছে। হ্যাঁ, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এই চুক্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও যারা পরিবেশ নিয়ে আরো পড়াশোনা করতে চাও তারা কিয়োটো প্রটোকল, প্যারিস চুক্তি, কোপেনহেগেন চুক্তি, কোপ 15 যেটাকে বলা হয়ে থাকে, বা বালি মুভমেন্ট, এর প্রত্যেকটি নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। আমি রিসেন্টলি একটা জিনিস দেখলাম যে যারা আমার একটা ফ্রেন্ড গাড়ি কিনবে এবং গাড়ি কতখানি কার্বন ডাই অক্সাইড এমিট করে বা নিঃসরণ করে তার উপর ভিত্তি করে গাড়ির একটা ট্যাক্স দিতে হয়। এটা হচ্ছে কার্বন এমিশন ট্যাক্স। যে সকল গাড়ি পরিবেশ বান্ধব না, যেমন বাংলাদেশের বাসগুলা, এদের ট্যাক্স অনেক বেশি, গাড়ির রোড ট্যাক্স অনেক বেশি। আবার যে সকল গাড়ি একটু হাইব্রিড এন্ড বেটার কার, ওদের পরিবেশ বান্ধব হওয়ার কারণে ওগুলার ট্যাক্স অনেক কম। তো তুমি দেখতে পাচ্ছ যে সারা বিশ্ব কিভাবে এই পরিবেশ বাঁচানোর জন্য অনেক বেশি ইনভেস্ট করে। যারা যারা কার্বন ট্যাক্সকে সমর্থন করো তারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। যদি তুমি কার্বন ট্যাক্সকে সমর্থন করো তাহলে কিন্তু তোমাকেও কার্বন ট্যাক্স দিতে হবে। তুমি যে সকালবেলা সুন্দর মতো গাড়ি হাঁকাও বা মোটরসাইকেল হাঁকিয়ে কোথাও একটা জায়গায় যাও, লোকাল বাসে চড়ো, প্রত্যেকটা দিন তোমাকেও ট্যাক্স দিতে হবে। সুতরাং নিজের পকেট থেকে টাকা দিতে চাও কিনা সেটাও বড় প্রশ্ন। আমরা কুইজের কিছু করিনি, ফলাফল ঘোষণা করব। দেখা যায় না। স্বামীর ইতিমধ্যে কারচুপির চেষ্টা করেছে। স্বামীর 1.5, কেনমিল স্কুল 3.5। তোমরা জয়যুক্ত হয়েছো। স্বামীর ভাইকে আমাদের ক্লাসে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই স্বামীর ভাইকে আরেকবার থ্যাংক ইউ এবং গুড বাই জানিয়ে দাও। স্বামীর ভাই লাভস ইউ। আই হোপ ইউ গাইজ লাভ স্বামীর ভাই টু। থ্যাংক ইউ সো মাচ স্বামীর ভাই ফর বিং ইন মাই ক্লাস। It's a great pleasure. It's been a great pleasure. আমি একদিন কেমিস্ট্রি ক্লাসে এসে নিজেকে অপমান করে যাব। ডোন্ট ওয়ারি। স্বামীর আমরা ওই দিন শুভকে অনেক হেনস্থা, ওই দিন আমাকে অনেক বেশি হেনস্থা করা যাবে। কেমিস্ট্রিতে কিচ্ছু জানি না। ওকে, দেখা হবে। বাই বাই। আচ্ছা, যেহেতু স্বামীর ভাই সংক্রান্ত ফুর্তিটা শেষ এবং ক্লাসের 35 মিনিটও পার হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ক্লাসটা আজকে অসাধারণ হচ্ছে, মানে বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন একটা ফান ক্লাস হচ্ছে। প্লিজ ক্লাসটা তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে আরো বেশি মানুষ এই ইউরোপ সংক্রান্ত যে ভৌগোলিক তথ্যগুলি রয়েছে সেই ভৌগোলিক তথ্যগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কাছ থেকে জানতে পারবে। ক্লাসের পরবর্তী জায়গাটিতে প্রবেশ করতে চাই। আমরা যখন ইউরোজোন নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু একটা মুদ্রা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে ইউরো। ইউরোপের যারা যারা ইউরোজোনের মেম্বার শুধুমাত্র তারাই কিন্তু ইউরোটা ব্যবহার করে থাকে। এটার সংখ্যা হচ্ছে 19টা। তোমাদেরকে আনঅফিশিয়াল একটা তথ্য দিয়ে রাখি, তা হচ্ছে ইউরোজোনের বাইরের বেশ কিছু দেশও কিন্তু আনঅফিশিয়ালি ইউরো ব্যবহার করে থাকে। আমি যখন কলেজ সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার একবার তুরস্ক যাবার সৌভাগ্য হয়েছিল। সেখানটাতে যদিও কারেন্সিটা লিরা, সেখানটাতে কিন্তু এখন ইউরো ব্যবহৃত হয়। আনঅফিশিয়ালি ক্যাজুয়ালি ব্যবহার হয়, কিন্তু ইউরোটা কিন্তু ব্যবহার হয়। ইউরো ব্যবহার করবার কিন্তু অনেক কিছু সুবিধা রয়েছে, যেমন এক্সচেঞ্জ রেট দরকার হয় না। তুমি যদি একটা টাকা দিয়ে রুপি কিনতে যাও তোমার কিন্তু টাকা লস হয়, কিন্তু তুমি যদি টাকা দিয়ে যদি ইন্ডিয়াতে শপিং করতে পারতা তাহলে কিন্তু তোমার টাকাটা লস হতো না। এইবার চলো আমরা ইউরোপের আরো বিভিন্ন দেশের কি ধরনের মুদ্রা রয়েছে সেটা একটু দেখে আসি। আমরা যে বড় বড় ইউরোপিয়ান দেশগুলোর নাম শুনি, হ্যাঁ, ফ্রান্স, জার্মানি, তারপরে ইতালি, এই সকল জায়গায় কিন্তু ইউরো চলে, এমনকি নেদারল্যান্ডস, এই সকল জায়গায় কিন্তু ইউরো চলে। এর বাইরে এমন কিছু মুদ্রা রয়েছে যা কিন্তু খুবই স্ট্রং। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ব্রিটেনের মুদ্রার নাম কি? গ্রেট ব্রিটেনের মুদ্রার নাম কি? গ্রেট ব্রিটেনের মুদ্রার নামটি তোমরা আমাকে লিখে জানাও। মাসুদ মহিউদ্দিন মিতু বলছে ইতালিতেও মেবি লিরা চলে। হ্যাঁ,
ইতালির যে মুদ্রা সেটির নামও লিরা, কিন্তু ইউরোজোন জয়েন করার পরে তারা তাদের সেন্ট্রাল কারেন্সি হিসেবে কিন্তু ইউরোকে গ্রহণ করেছিল। নুসরাত ঋতু লিখেছে পাউন্ড, জারাপু লিখেছে পাউন্ড, আয়মান লিখেছে পাউন্ড, অনেকেই পাউন্ড লিখছে, পাউন্ড পাউন্ড পাউন্ড। হ্যাঁ, একটু একটু কারেকশন আছে এখানটাতে। পুরা যে মুদ্রাটার নাম, সেই মুদ্রাটার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং। ওদের মুদ্রার পুরা নামটা হচ্ছে পাউন্ড স্টার্লিং। এই মুদ্রাটার পিছনে একটা মজার গল্প আছে। তোমরা তো সবাই জানো যে এই ব্রিটেন হচ্ছে সেই পরিবারের বড় ছেলে, সবাই ইউরোর প্লেটে ভাত খায়, কিন্তু ও পাউন্ড স্টার্লিং এর প্লেটে ভাত খায় কেন, আলাদা একটা প্লেট নিয়ে কেন বসলো? তোমরা কি কেউ জানো যে ব্রিটেন কেন কখনো ইউরোজোন জয়েন করে নাই, কেন ইউরোকে তার মুদ্রা হিসেবে গ্রহণ করে নাই? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ব্রিটেন কেন ইউরো মুদ্রাকে কখনো গ্রহণ করেনি? কারণ একটা কোকের নাম ইউরোকোলা। ইব্রাহিম জামান বলছে রহিম স্টার্লিং। হ্যাঁ, রহিম স্টার্লিং সম্ভবত একজন ফুটবল প্লেয়ার, ইফ আই এম নট রং। হ্যাঁ, মাফি ইসলাম কিন্তু স্টার্লিং লিখেছিল। মাফি, আমি তোমার উত্তর দেখেছি, ডোন্ট ওয়ারি, আমি তোমার উত্তর অবশ্যই দেখেছি। যারা আপু বলছে যে ব্রিটেন নেয় নাই কারণ ব্রিটেন ঘাটতেরা, এই উত্তরটা কিন্তু একদম ভুল না। ব্রিটেন হালকা ঘাটতেরা, এটা কিন্তু সঠিক উত্তর। ব্রিটেন অনেক ঘাটতেরা। আচ্ছা, মিনহার বলছে পাউন্ডের মুদ্রার মান বেশি এই কারণটাতে। এইটার না আরেকটা মজার গল্প আছে, গল্পটা তোমাদেরকে বলি। গল্পটা হচ্ছে, ব্রিটেন যখন ইউরো ব্যবস্থা প্রচলিত হয় তখন ব্রিটেন দাবি করে যে ইউরো মুদ্রায় যে কুইনের ছবি রয়েছে সেই কুইনের ছবি থাকতে হবে। কিন্তু যে সকল অন্যান্য দেশগুলি ছিল তারা তো আর ব্রিটেনের রানীকে রানী হিসেবে মানেন না, কারণ সে তো ব্রিটেনের রানী, সে তো সমগ্র ইউরোপের রানী না। সেই কারণটিতে ব্রিটেন বলে, তুমি যদি আমার রানীর ছবি তোমার পয়সাতে না দাও, তোমার টাকাতে না দাও, তাহলে আমি এই মুদ্রা গ্রহণ করব না। তুমি দেখতে পাচ্ছ যে ব্রিটেন আমাদের বাংলা সিনেমার বড় ভাইদের মতনই কিন্তু হালকা ঘাটতারা, এবং সে কিন্তু খুবই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সে কিন্তু দুবার কঠোর পদক্ষেপ গ্রহণ করলো। প্রথমবার সে বলল আমি এই মুদ্রাই গ্রহণ করব না, কারণ আমার রানীর ছবি নেই। অন্যদিকে সে খুব সম্প্রতি এখান থেকে বের হয়ে গেল। তোমাদেরকে আরেকটা ছোট্ট প্রশ্ন করি, তা হচ্ছে এই যে গ্রেট ব্রিটেন আমরা সবসময় বলি, গ্রেট ব্রিটেন বলি বা ইউকে বলি, এই গ্রেট ব্রিটেনের মধ্যে মূলত 4টা ভিন্ন ভিন্ন রাষ্ট্র রয়েছে, 4টা ভিন্ন ভিন্ন দেশ রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই 4টি ভিন্ন দেশের নাম কি? 4টি দেশ নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত। এই 4টি দেশের নাম তোমাদেরকে লিখতে হবে এই কমেন্ট সেকশনে। হৃদয় খান আমাকে জিজ্ঞেস করেছে, ভাইয়া আপনি ম্যারিড কেন? ভাই, আপনি আমার সম্বন্ধ দেখতে চান, দেখতে পারেন, সমস্যা নেই। না ভাই, আমি ম্যারিড না, এখনো সেই বিপদ হয় নাই আর কি। আচ্ছা, ইব্রাহিম সাইমন বলছে অল হেল টু কুইন এলিজাবেথ, মেবি, শিওর। আচ্ছা, যারা আপু অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর ভাঙা ভাঙা দিচ্ছে। আমিন ইসলাম বলে ব্রিটেনকে গ্রেট ব্রিটেন কেন বলা হয়? কারণ ওরা নিজেদেরকে গ্রেট মনে করে, একটা নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে ওদের একটা টাইমে অনেক বড় একটা এম্পায়ার ছিল, ওরা সমগ্র বিশ্বের অর্ধেকের বেশি শাসন করত, তখন মনে করছে যে নামের আগে একটা গ্রেট লাগাই দিই, সমস্যা কি, ওরা তখন নামের আগে একটা গ্রেট লাগাই দিছে। আচ্ছা, সাফায়েত ইসলাম অনন্যর উত্তর প্রায় সঠিক, গোলাম মোর্শেদের উত্তরও কিন্তু প্রায় সঠিক, সবাই একটু একটু করে ভুল করে ফেলছো। আচ্ছা, ইউকেতে তোমরা সবাই যেটা জানো, প্রথমত ইংল্যান্ড তো অবশ্যই আছে, ইংল্যান্ড আছে, ওয়েলস আছে, স্কটল্যান্ড আছে, এটা সবার ঠিক হয়েছে। বাকিটা সবাই লিখছো আয়ারল্যান্ড, এই উত্তরটা কিন্তু ভুল, কারণ আয়ারল্যান্ড নামে আরেকটা কান্ট্রি আছে, ওরা কিন্তু ইউনাইটেড কিংডমের অংশ না, এইটা হবে নর্দার্ন আয়ারল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ড তোমার এই দেশের মানে ইউনাইটেড কিংডমের অংশ, আয়ারল্যান্ড ইউরোপের অংশ এবং ইউরোজোনের অংশ, কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড শুধুমাত্র গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডমের অংশ। খুব সম্প্রতি স্কটল্যান্ডে একটি রেফারেন্ডাম হয়েছে, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্কটল্যান্ড স্কটিশ রেফারেন্ডামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটি নির্বাচন হয়েছিল, সবাইকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা কি গ্রেট ব্রিটেন থেকে বের হয়ে যেতে চাও কি চাও না।
তখন সংখ্যাগরিষ্ঠ বলেছে যে আমরা সেখান থেকে বের হয়ে যেতে চাই না। তাই একটা জিনিস চিন্তা করো যে স্কটল্যান্ড কিন্তু এর আগেও বের হয়ে যাওয়ার জন্য সশস্ত্র সংগ্রাম করেছিল, কিন্তু আজকে এসে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ভাই থাকবা কি থাকবা না, বলছে ভাই থাকবো, কারণ তারা বুঝতে পারছে এই যে বড় ভাইয়ের সঙ্গে থাকাটা কিন্তু অনেক দরকার। তাই এই ডিভোর্সটা আসলে হয় নাই। স্পিকিং অফ ডিভোর্স, আজকে সোশ্যাল মিডিয়াতে অনেক বড় একটি ডিভোর্সের ঘটনা রোল হচ্ছে, উই ফিল সরি ফর দ্যাট, বাট দ্যাট সেম জিনিসটা স্কটল্যান্ড আর ব্রিটেনের মধ্যে হয় নাই, উই আর ভেরি থ্যাঙ্কফুল। আচ্ছা, এইবার চলো আমরা অন্যান্য দেশগুলি আরেকটু দেখে আসি। আমরা কিছুক্ষণ আগে স্বামীর ভাইয়াকে যে প্রশ্নটি করেছিলাম সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কাকে বলে, ও তোমাদেরকে সুন্দর একটা ফর্মুলা শিখিয়ে দিল যে ফাইন্ড স্বামীর। তুমি স্ক্যান্ডিনেভিয়াতে গিয়ে স্বামীরকে খুঁজতে পারবা, তাহলে তুমি প্রত্যেকটি দেশের নাম জেনে যাবে। আরেকটি জোন রয়েছে ইউরোপের মধ্যে, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা কি বাল্টিক। বাল্টিক সাগরের তীরে এমন কিছু দেশ রয়েছে যেই দেশগুলিকে কেন্দ্র করে বাল্টিক রাষ্ট্র রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বাল্টিক রাষ্ট্র কয়টি এবং তাদের নাম কি কি? তোমরা আমাকে বাল্টিক রাষ্ট্রের নামগুলি লিখে দেখাবে এবং বাল্টিক রাষ্ট্র কয়টি এটি তোমরা আমাকে জানাবে। আবারও খেলায় ফিরে আসার চেষ্টায়, হ্যাঁ স্বামীর আবারও খেলায় ফিরে আসতে চায়। হ্যাঁ, গুগলের উপযুক্ত ব্যবহার করার পরে ফিরে আসলো শামির মুনতাজিদ। আমি পারি, আশ্চর্য, আজে বাজে কথা বলো কেন শুভ আমার নামে। আচ্ছা, শামির মুনতাজিদকে এজন্য আমরা আরেকটা নম্বর ফ্রিতে দিতে পারি, কিন্তু তাতেও খুব বেশি একটা লাভ হবে না, কারণ আজকের বিজয়ী তোমরাই। 1.5 এর সাথে 1 যোগ করলে 2.5 হয়, তোমরা কিন্তু 3.5 পয়েন্ট পেয়ে ইতিমধ্যে জিতে গিয়েছো, সুতরাং তোমাদেরই বিজয় হয়েছে। কিন্তু স্বামীর ভাই একটা কাজের কাজ করে দিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদেরকে বাল্টিক রাষ্ট্রগুলোর নাম লিখে দিয়েছে। এই যে স্বামীর ভাই আসার সাথে সাথে অনেকগুলো হার্ট সাইন চলে আসছে, অনেকে হার্ট সাইন পাঠিয়েছে। যারা যারা স্বামীর ভাইয়ের এই খেলাটিকে পছন্দ করেছে তারা স্বামীর ভাইয়ের জন্য আরেকবার একটু হার্ট সাইন পাঠাও, আর যারা পছন্দ করো নাই তারা অ্যাংরি রিঅ্যাক্টস পাঠাতে পারো। এনিওয়ে, এখানটাতে কিন্তু 3টা বাল্টিক রাষ্ট্র আছে, লাটভিয়া, এস্টোনিয়া, লিথুয়ানিয়া। এই 3টি রাষ্ট্রই কিন্তু অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী। তোমরা জানলে অবাক হবে যে লিথুয়ানিয়া একটা সময়ে সবচেয়ে বেশি মাথাপিছু আয় ছিল এই রাষ্ট্রটি। এদের ন্যাচারাল রিসোর্সেস অনেক বেশি, টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স। এস্তোনিয়াতে পৃথিবীর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইন্টারনেট সার্ভিস রয়েছে, পৃথিবীর ফাস্টেস্ট ইন্টারনেট সার্ভিসগুলির একটি রয়েছে এস্তোনিয়াতে। সমগ্র পৃথিবীতে তোমরা যেহেতু অনেকেই ইন্টারনেটের স্পিড নিয়ে কমপ্লেন করো, তোমাদেরকে তথ্যটা দিয়ে রাখি, সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি গতিসম্পন্ন ইন্টারনেট কিন্তু সাউথ কোরিয়াতে পাওয়া যায়। সাউথ কোরিয়ার ইন্টারনেট হচ্ছে, অনেকেই অ্যাংরি রিঅ্যাক্ট দিচ্ছ, ইয়েস, আবার হার্ট রিঅ্যাক্টও আসছে অনেক বেশি করে। হ্যাঁ, সুব্রত দেবনাথ ওই ফর্মুলাটা ধরে ফেলেছে। লেল, আপনি লেল মনে রাখলেই লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া। একটা ভালো টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যেই রাষ্ট্রটি সম্পর্কেই পড়ছেন সেই রাষ্ট্রটি ম্যাপে কোথায় আছে একটু ফাইন্ড আউট করেন। ম্যাপটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। আপনি এরকম একটা গ্লোব কিনেন এবং গ্লোব কিনে খুঁজে খুঁজে দেখেন, গ্লোব বা বড় একটি ম্যাপ যাই দেখেন, এইখানটাতে ইউরোপ রয়েছে, হ্যাঁ, এই ইউরোপিয়ান অঞ্চলটাতে কোথায় কোন দেশ রয়েছে, কোথায় কোন শহর রয়েছে, কোথায় কি হচ্ছে, তার প্রত্যেকটি তোমরা দেখে নিতে পারো। তোমাদের কাছে অনেকেরই কিন্তু একটা কনফিউশন আছে, তা হচ্ছে কোন দেশগুলি ইউরোপে এবং কোন দেশগুলি এশিয়া, এটা নিয়ে একটা কনফিউশন আছে। তোমাদের কাছে প্রশ্ন, পৃথিবীর কোন দেশটি ইউরোপ এবং এশিয়া উভয় উপমহাদেশে, দুঃখিত, উভয় মহাদেশে অবস্থিত, অর্থাৎ অর্ধেক ইউরোপে এবং অর্ধেক এশিয়াতে, এরকম কোন দেশ রয়েছে? ছোট্ট একটা ট্রিক বলে দেই, দেশ কিন্তু একটা না, এরকম দেশ কিন্তু 2টা আছে। তোমাদের উত্তর কি শুনুন। হ্যাঁ, ইউরোপ এবং এশিয়ার শেয়ার্ড দেশ কোনটা কোনটা দেখি। আয়মান সাদিক সবার আগে উত্তর দিয়েছে একটি, ও না, জারা আপু তার আগে উত্তর দিয়েছে। জারা আপু আজকে আমার পুরোটা ক্লাস করছে, থ্যাংক ইউ সো মাচ জারা আপু, ইউ আর সো কাইন্ড। আচ্ছা, হ্যাঁ, আয়মান, জারা আপু,
দীপ্ত দাস তীর্থ সঠিক উত্তর দিয়েছে, ইশরাত সঠিক, সাফায়েত ইসলাম অনন্য কিন্তু প্রশ্নের দুটো উত্তরই দিয়েছে। একটা হচ্ছে টার্কি বা তুরস্ক, আরেকটা হচ্ছে রাশিয়া। তোমাদেরকে একটা মজার তথ্য বলি, রাশিয়ার অর্ধেক হচ্ছে ইউরোপে, অর্ধেক হচ্ছে এশিয়ায়। একটা মজার ব্যাপার হচ্ছে কি, রাশিয়া ইউরোপের 40% এরিয়া দখল করে রাখছে। তার মানে ইউরোপের 40%ই হচ্ছে শুধুমাত্র রাশিয়া। এবং ইন রিয়ালিটি রাশিয়া দেশটা এর ভূমিতে ইউরোপের থেকে বেশি বড়, অর্থাৎ শুধুমাত্র রাশিয়া দেশটাই কিন্তু তার ক্ষেত্রফলে ইউরোপের থেকে বেশি বড়। অর্থাৎ বুঝতে পারছো যে রাশিয়া কত বড় একটা দেশ, আর ইউরোপ কিন্তু তুলনামূলকভাবে ছোট একটি মহাদেশ। একটি মহাদেশ যদি একটি দেশের থেকে ছোট হয়, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো ব্যাপারটা কতটা ভয়াবহ একটা ব্যাপার। আচ্ছা, এইবার যেহেতু আমরা অনেকগুলো এরিয়া ইতোমধ্যে কভার করে ফেলেছি, এইবার চলো আমরা রাজধানী নিয়ে একটু আলোচনা করি। আমাদের কিন্তু রাজধানীর উপরে গ্রিপ অনেক কম থাকে, আমরা রাজধানী ইউজুয়ালি অনেক কনফিউজড হয়ে যায়। এখন আমরা একটা রাজধানীর গেম খেলবো। জেনারেল নলেজের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে প্র্যাকটিস করা। তাই লাইভে যদি আমরা প্র্যাকটিস করতে পারি সেটাই বেস্ট, রাইট? আমি এখন কিছু দেশের নাম লিখবো, সেই দেশের ক্যাপিটাল গুলোর নাম তোমরা আমাকে লিখে সাহায্য করবে। শুরু করছি। নরওয়ে। পেছন থেকে স্বামীর উত্তর বলে দিচ্ছ, উত্তর বলবো না মোটে। ডেনমার্ক। নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের লাস্টে কিন্তু একটা এস আছে ভাইয়ারা, এটা খেয়াল করো, অনেকে নেদারল্যান্ড বলো, ও দেশের নাম কিন্তু নেদারল্যান্ডস। আচ্ছা, এরপরে তুমি বলবে ইটালি, ফ্রান্স। হ্যাঁ, এই কয়টা বললেই হবে। তোমাদের সবার কাছে সময় রয়েছে খুবই কম। এই 4টি দেশের ক্যাপিটাল ক্রোনোলজিক্যালি তুমি আমাকে অ্যান্সারে জানিয়ে দাও। না শামির ভাই, আপনার আর ফেরত আসা লাগবে না, জনগণ চায় না যে আপনি ফেরত এসে উত্তর দেন। আমার বিশ্বাস জনগণ পারে এই উত্তরটা। তোমরা কি চাও যে উত্তরটা শামির ভাই দিক? অনন্য উত্তর সঠিক দিয়েছে অনেকগুলো, জারাপুর উত্তর অনেকগুলোই সঠিক হয়েছে, ভেরি গুড। সাদিয়া মোমো সঠিক উত্তর দিয়েছো, অনিক আলভি, নয়ন সরকার সবাই সঠিক উত্তর দিয়েছো। মাফি ইসলাম বলেছে স্ক্যান্ডিনেভিয়া কেন বলা হয়? ভাই জায়গাটার নাম স্ক্যান্ডিনেভিয়া, এখন আমি কি করতে পারবো, মানে বাংলাদেশকে বাংলাদেশ কেন বলা হয়? হ্যাঁ, সো বিশেষ কোনো কারণ নাই, ওই অঞ্চলটার নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। ঠিক যেরকম মনে করো বাংলাদেশকে বলা হয় ভারতীয় উপমহাদেশ বলা হয়, হ্যাঁ ওরকম অনেকটা। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, সিফাতের উত্তর সঠিক, মাহমুদ উত্তর সঠিক, ইশরাত সঠিক উত্তর, নায়েম জামান সঠিক উত্তর। আমাদের 10 মিনিট স্কুলে জ্ঞানের কিন্তু অভাব নাই। আমাদের মানে ছাত্ররা ইন আ লট অফ কেসেস আমার থেকে অনেক বেশি জানো। আইল এগ্রি টু দ্যাট। তোমরা অনেক বেশি পড়াশোনা করো, ভেরি গুড, আই উইশ ইউ অল দ্য বেস্ট। নরওয়ে, তোমাদের উত্তরগুলি কপি করি। অসলো, ডেনমার্ক, কোপেনহেগেন, নেদারল্যান্ডস, আমস্টারডাম, ইতালি, রোম, ফ্রান্স, প্যারিস। এবং আমি এটা সত্যি বলছি, একদম মিথ্যা না। ক্লাসটা শুরু হওয়ার আগে আমি স্বামীর ভাইকে জিজ্ঞেস করলাম ইতালির রাজধানী কি, সে আমাকে বলেছে ইতালির রাজধানী ভেনিস। সুতরাং আমাদের উচিত স্বামীর ভাই 1.5 নাম্বার থেকে আরো 1 নাম্বার কেটে নেওয়া, ওর নাম্বার হওয়া উচিত হাফ, বা হাফ মার্ক পাওয়ার যোগ্য। এনিওয়ে, রাজধানী কিন্তু শুধুমাত্র এইগুলা পড়লেই হবে না, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নে অনেক অনেক ঘটনা খুব ফ্রিকুয়েন্টলি ঘটছে। ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরের দেশগুলো, বিশেষ করে ইউরোজোনের ভিতরের দেশগুলোর রাজধানী, মুদ্রা, তাদের শাসন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তোমাদের কিন্তু জেনে নিতে হবে। ইউরোপের মধ্যে একটি বড় দেশ রয়েছে, যেই দেশটির সংবিধান অলিখিত। তোমরা কি দেশটির নাম বলতে পারবে? এটি পৃথিবীর সবচেয়ে আলোচিত, সবচেয়ে বেশি প্রসিদ্ধ অলিখিত সংবিধান। তোমরা কি বলতে পারবে কোন দেশটির সংবিধান আসলে অলিখিত?
আমরা ক্লাসের প্রায় শেষ দিকে আছি, তাড়াতাড়ি উত্তর করো। হ্যাঁ, সৈয়দ মাহির সঠিক উত্তর দিয়েছে। সৈয়দ খালেদ বুঝে ফেলেছে আয়মান ভাই সবগুলোর অ্যান্সার পারে না। আয়মান ভাই তো অঙ্ক আর ইংরেজির টিচার, ও জেনারেল নলেজ পড়তে যাবে। আর আয়মান ভাই যদি জেনারেল নলেজ পড়ে তাহলে তো আমার চাকরি চলে যাবে, তাই না? আয়মান ভাই তো জেনারেল নলেজও পড়াবে। তোমরা কি চাও না আমার চাকরিটা থাকুক? আচ্ছা, এই উত্তর অনেকেরই সঠিক হয়েছে। একজন জার্মানি বলছো। আচ্ছা, ব্রিটেনের যে সংবিধান, এটি অলিখিত সংবিধান। ব্রিটেন সংক্রান্ত আরেকটা হাসির তথ্য দিয়ে দেয়, ব্রিটেনের রাষ্ট্রপ্রধান আদতে কিন্তু সেই দেশের রানী, প্রাইম মিনিস্টার না। রানী হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু প্রশাসনিক ক্ষমতা থাকে প্রাইম মিনিস্টারের কাছে। একটা ছোট্ট মজার তথ্য দেই, তোমরা রাজহাঁস চেনো? সাদা রঙের রাজহাঁস যে পুকুরে সাঁতরে বেড়ায়। ব্রিটেনের একটা অদ্ভুত আইন রয়েছে, যে আইন অনুযায়ী ব্রিটেনের প্রত্যেকটি রাজহাঁসের মালিক হচ্ছে সেই দেশের রানী। অর্থাৎ যে কোনো রাজহাঁসের মূল মালিক, তুমি একটা রাজহাঁস পালো, সেই রাজহাঁসটি আসলে আসল মালিক হচ্ছে সেই দেশের রানী। অর্থাৎ অদ্ভুত একটি নিয়ম। বাংলাদেশে এরকম একটি নিয়ম থাকলে কিন্তু দারুণ হতো, যে দেশের সকল মোবাইল ফোনের মালিক আসলে 10 মিনিট স্কুল। তাহলে আমরা মোবাইল ফোনে জোর করে তোমাদেরকে 10 মিনিট স্কুলের ভিডিও দেখাই দিতাম। এনিওয়ে, তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো যে কিভাবে করে লাইভ ক্লাস দেখতে হবে। তোমরা এখন 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে গিয়ে ফলোইং অপশন থেকে যদি সি ফার্স্ট দিয়ে রাখো, যেই মুহূর্তে লাইভ ক্লাস শুরু হবে সেই মুহূর্তে আমরা চলে যাব তোমার ফেসবুক হোম পেজের সবচেয়ে উপরে। আমরা সবচেয়ে উপর থেকে তোমাকে লাইভে গিয়ে টাটা দিব, তাহলে তোমরা দেখতে পাবে আমাদের লাইভ ক্লাসটি। আমার ক্লাসের পর্ব এখানেই শেষ। শামির ভাই তোমাদের উদ্দেশ্যে একটি জ্বালাময়ী বক্তৃতা দিবেন, একটি এন্ডিং স্পিচ দিবেন। তার আগে তোমাদের জন্য আরো কিছু সাজেশন দিয়ে রাখি। শামিরের 2 মিনিট বক্তব্য বলার আগে, যারা এখনো মানচিত্র কিনো নাই তারা প্লিজ একটা মানচিত্র কিনো, ওয়ার্ল্ড ম্যাপ কিনো, এবং সেখানটাতে দেখবার চেষ্টা করো যে ইউরোপ কোথায় রয়েছে, ইউরোপের ভিতরে কোথায় কোথায় কি ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে। এখন থেকে ঠিক 1 ঘন্টা পরে এশিয়ার উপরে ঠিক এমন আরেকটি ক্লাস হবে। সেখানটাতে আমরা আবারও একটি সিনেমা নিয়ে আলাপ করব, বাংলা সিনেমার স্টাইলে আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করব কি কি ধরনের সমস্যা হচ্ছে। সেই কাজটি করবার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 1 ঘন্টা পর আমাদেরকে জয়েন করো। তোমাদের সাথে শামির ভাই একটু কথা বলবে। তুমি এতক্ষণ আমাকে অনলাইনে নানান ভাবে হেনস্থান অপদস্থ করলা। জি, তোমাকে একটা কোশ্চেন করি। কেমিস্ট্রি বিষয়ক কোশ্চেন করলে আমার কিছু করার নাই, বলো। ইটস অ্যাবাউট লাইফ, ঠিক আছে? হ্যাঁ, লাইফ। প্রশ্নটা ব্রিটেনটা মুছে দিই। লাইফ লিখবো না, লাইফ। হ্যাঁ, লাইফ টক। লাইফ লিখি। লাইফ টক। লাইফ। হ্যাঁ, তোর হাতের লেখা অসম্ভব অনেক খারাপ। আয়মান বলছে আমি কিন্তু জিকে পারি। ভাই, আমার কংগ্রাচুলেশনস পিপল, তোমরা ইফেক্টিভলি আমার চাকরিটা খেয়ে দিছো। নেক্সট ক্লাস থেকে আমি আর জিকে পড়াতে আসবো না, আয়মান সাদিক জিকে পড়াতে আসবে। আর ইউ হ্যাপি নাও? আই এম নট হ্যাপি যে লাইফ বানানটা এত খারাপ হবে লাগে। আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ শামির। আচ্ছা, সো শুভ, তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে জীবনে কেউ তোমাকে কোনো চিঠি লিখছে? আমাকে প্রেমপত্র? হ্যাঁ, ছোটবেলায়। হ্যাঁ, চিঠি পাইলে কি ভালো লাগে? কাগজের চিঠি পাইলে অনেক ভালো লাগে। ধর তোকে আমি চিঠিটা ইমেল করে পাঠাইলাম, তোর কি ভালো লাগতো? অতটা না, মানে কাগজের চিঠিটা খুললে একটা সাসপেন্স আছে মাঝে মধ্যে, মানে চিঠির মধ্যে ঘ্রাণ থাকে ভালো, এটা খুব ভালো লাগে। কেউ পারফিউম মারে চিঠির ভিতরে, বাসনা মাখায় দেয়। হ্যাঁ, ভিতরে ফুলের পাপড়ি থাকে মাঝে মধ্যে, খাম খুললে দারুণ হয়। আচ্ছা, সো সবারই না আসলে চিঠি পেতে খুব ভাল লাগে। আমি অসংখ্যবার আমার স্টুডেন্টের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর লেটার পেয়েছি, যেটা অনেক কি বলবো, হৃদয় স্পর্শ করে, হৃদয় ছুঁয়ে যায়। তো আমরা 10 মিনিট স্কুল সবাই খেলে একটা অনলাইন স্কুল হিসাবে চিনে। এই যে হঠাৎ করে শুভ এসে পড়ে, শামির ভাই চলে আসে, কোত্থেকে আয়মান চলে আসে, কখনো তোমাদের সাথে আমাদের একটা রিয়েল কানেকশন বা তোমরা আমাদের সম্পর্কে কি ফিল করে সেগুলো আমরা জানার সুযোগ হয়তো ওইভাবে পাই না। অনেকে মেসেজ পাঠাও, এত মেসেজ হয়তো আমি ডিরেক্টলি খুলে পড়তে পারি না, শুভ হয়তো সময় হয় না অফিসের ফাঁকে। তো আমরা তোমাদের জন্য একটা নতুন সুযোগ করে দিতে চাই। সুযোগটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের ফেসবুক পেজটার 5 লাখ ফলোয়ার ক্রিয়েট হয়েছে এবং আমরা 5 লাখ লাইক অর্জন করেছি। And it's a huge achievement for us. আমরা যখন 10 মিনিট স্কুল শুরু করি, আজকে থেকে প্রায় 2.5 বছর আগে যখন ফার্স্ট পেজটা খোলা হয়, আমরা কোনোদিন হয়তো চিন্তা করিনি একদিন আমরা 5 লাখ মানুষ পর্যন্ত পৌঁছে যাবো। আমরা 5,000ও চিন্তা করি এই সেই জন্য 5,000 মুখ দিয়ে বের হয়ে আসছে। তো এই যে 5 লাখ মেম্বার চলে এসেছে, এই বিশাল বড় ফ্যামিলিটা তো তোমাদেরও। সো আমরা তোমাদের জন্য একটা নতুন আমন্ত্রণ রাখছি। সেটা হচ্ছে, তুমি যদি চাও আমাকে,
শুভকে, তোমার আয়মান ভাইয়াকে, রাতুল ভাইয়াকে, যে কোনো পছন্দের টিচারকে একটা সুন্দর করে চিঠি লিখতে পারো। এবং চিঠিটা অবশ্যই তোমাকে পোস্ট করতে হবে, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসে। এবং আমাদের অফিসের ঠিকানাটা আমরা একটু লিখে দিতে পারি। Sure. আমাদের অফিসের ঠিকানাটা কি জানি শুভ, তুমি কি পারো? না, লেভেল 4, তারপরে জনতা টাওয়ার, তারপর কি জানি, কারওয়ান বাজার। শিওর? হ্যাঁ, আচ্ছা, ভুল হইলে শুভর দোষ। কারওয়ান বাজার, ঢাকা। ঢাকা। এই কোড কত? পোস্টাল কোড জানো না? পোস্টাল কোডটা কারওয়ান বাজারে একটু খুঁজে বের করবা তোমরা। এটা তোমাদের জেনারেল নলেজের প্রশ্ন। কারওয়ান বাজারে পোস্টাল কোড কত? এখনই আমাকে কমেন্টে জানাও। তো লেভেল 4 জনতা টাওয়ার, কারওয়ান বাজার, ঢাকা। যা কি হবে আমি একটু বলে দিই। ধরো তুমি চিঠিতে চাইলে আমাদের সবাইয়ের জন্য লিখতে পারো, আর চাইলে শুভ ভাইয়ের জন্য লিখতে পারো, আয়মান ভাইয়ের জন্য লিখতে পারো, কেউ যদি ইন্টারেস্টেড হয় আমাকেও লিখতে পারো। এন্ড আমরা সবাই, শুভ একটা লাইভ ক্লাস নিবে, আমি একটা লাইভ সেশনে আসবো, এসে আমরা তোমাদের মধ্যে যে বেস্ট চিঠিগুলো, যাদের চিঠিগুলো আমাদের অনেক হৃদয় ছুঁয়ে গেছে, সবগুলো চিঠি আমরা পড়বো এবং আমাদের যে রিপ্লাই আমরা একটা লাইভ ক্লাসে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সেই লাইভ ক্লাসে আর শুভ এসে আমাকে হেনস্থা করবে না, আমি এসে শুভকে হেনস্থা করবো না। সেই লাইভ ক্লাসটা হবে শুধুমাত্র ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য। আর এইটা আমরা ডিসকাস করি না, আমার মাত্র মাথায় আসলো, আমরা বেস্ট চিঠিগুলা একটা বোর্ডে বাধাই করে আমাদের অফিসে টানায় রাখবো। ইয়েস, ইটস আ ভেরি গুড আইডিয়া, আই লাইক দিস। আই থিংক আয়মানও শুনতেছে এগুলা। হ্যাঁ, আয়মান তুমি যদি সাথে থাকো, উই ডোন্ট নিড ইউর অ্যাপ্রুভাল ফর দিস। এটা ডোন্ট সে দ্যাট। চাকরি। ইতোমধ্যে তো চাকরি বেশ টানা পড়ে আছে। আমি আর সাবি ডিসাইড করে ফেলছি, আমরা বেস্ট চিঠিগুলা বাধাই করব একটা ফ্রেমের মধ্যে এবং সেটা টানা রাখবো, কারণ তোমাদের ভালোবাসা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। সুতরাং আমাদেরকে চিঠি পাঠাও। যারা যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটা করলে, ইটস হিস্টোরিক লাইভ ক্লাস, বিকজ ক্লাস চলতে চলতে 5 লাখ মেম্বার হয়ে গেছে। ইটস আ ভেরি স্পেশাল মোমেন্ট। উই আর রিয়েলি হ্যাপি যে তোমাদের সাথে লাইভে মোমেন্টটা শেয়ার করতে পারছি। উই আর রিয়েলি প্রাউড। ইয়েস, এন্ড আমরা আশা করবো হয়তো আমাদের অফিসে তোমরা ভবিষ্যতে চিঠিগুলো আসতে থাকবে। এবং তোমাদেরকে আমরা একটা অনুরোধ করবো, যারা যে এই ভিডিওটা দেখছো, আমাদের এই নিউজটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য একটু ভিডিওটা শেয়ার করো আর লিখে দিতে পারো 10 মিনিটের 5 লাখ। 10 মিনিটের 5 লাখ। আমরা 10 মিনিট স্কুলে প্রায় 5 লাখ সদস্য আজকে সংগ্রহ করেছি। সবকিছু সম্ভব হয়েছে তোমাদের অফুরন্ত ভালোবাসার কারণে। এন্ড এই ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করবো না শুভ, কারণ তোমার পরবর্তীতে আরেকটা ক্লাস আছে, যে ক্লাসে আমাকে আরেকবার কি হেনস্থা করা হবে? করা হতে পারে, যদি জনগণের চাহিদা থাকে আমরা তোমাকে আবার ডেকে হেনস্থা করতে পারি। গ্রিল চিকেনটার কথা বলে আমাকে এমনি গ্রিলটা করলাম, করা যেতেই পারে। অনেকে বলছে যে অনেক লাভ লেটার আসবে। হ্যাঁ, লাভ লেটারও পাঠাতে পারো। আয়মানের জন্য অনেক লাভ লেটার আসবে। আমাকে কেউ লাভ লেটার লেখে না। তোমরা প্লিজ দয়া করে একটু স্বামীর ভাইকে লাভ লেটার লিখবা প্লিজ, ওর লাভ লেটার দরকার। ইট ফিলস গুড। সো উইল ক্যাচ ইউ এগেন 1 ঘন্টা পরে, ঠিক রাত 9টার সময়। এশিয়া বিষয়ক আরেকটা ভয়াবহ যুদ্ধ হবে, মধ্যবিত্ত জীবনের প্রেম কাহিনী এবং দ্বন্দ্ব, সেটা দেখবার জন্য আমন্ত্রণ থাকলো, আড্ডার জন্য আমন্ত্রণ থাকলো। দেখা হবে ঠিক 1 ঘন্টা পরে। ডু কাম ব্যাক। And always remember, in 10 minutes school, never stop learning. বাই বাই।